নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। শনিবার থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হলো। শুনানি চলছে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ এবং বিডিও অফিস সহ ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে জেলা সফরে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদ শিলিগুড়িতে। বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানানো যাবে এবার অভিযোগ। 20 লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। আর এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, এই সীমার নিচে থাকা ঋণে সারফেসি আইন প্রয়োগ করা বেআইনি। 20 লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, এই সীমার নিচে থাকা ঋণে সারফেসি আইন প্রয়োগ করা বেআইনি। সংশ্লিষ্ট সংস্থাকে টাকা আদায়ের জন্য আদালতেরই দ্বারস্থ হতে হবে। মামলার সূত্রে জানা গিয়েছে, 2023 সালের সেপ্টেম্বর মাসে গোলাম সাবির 13 লক্ষ টাকা গৃহঋণ নেন এই হাউজিং ফাইন্যান্স কোম্পানি থেকে। প্রথম কয়েক মাস কিস্তি নিয়মিত জমা পড়লেও তা বন্ধ হয়ে যায়। এরপরই সারফেসি আইন মেনে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করে সংস্থা। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাবির। তার আইনজীবীদের যুক্তি, 2020 ও 2021 সালে কেন্দ্র ও আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এনবিএফসি 20 লক্ষ টাকার কম ঋণে এমন কঠোর পদক্ষেপ করতে পারে না। সংস্থার তরফে পাল্টা সওয়াল, এইচএফসি আসলে এনবিএফসি নয়, ফলে ওই নিয়ম প্রযোজ্য হওয়ার কথাও নয়। কিন্তু আদালত তা মানেনি। বিচারপতি স্পষ্ট করেন, 2019 সালে আরবিআই জানিয়েছে সব হাউজিং ফাইন্যান্স কোম্পানি কার্যত এনবিএফসির আওতাভুক্ত, ফলে একই নিয়ম তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হাইকোর্টের নির্দেশ, সারফেসি আইন মেনে জোর করে সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম নয়। ঋণের টাকা আদায় করতে হলে মামলা করতেই হবে আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বর মাস এবং আগামীতে জানুয়ারি মাস, সেইখানে বর্ষবরণ উদযাপনে দীঘায় বিপুল ভিড় সম্ভাবনা রয়েছে পর্যটকদের। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নতুন পরিষেবা এবার চালু করলো কাঁথি পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানানো যাবে অভিযোগ। শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে আর ছুটতে হবে না থানায়। বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দীঘায় ভিড় পর্যটকদের। তাদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ। শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে হবে না আর থানায়। 7047989800 নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানালে ব্যবস্থা নেবে পুলিশ। শুক্রবার দীঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কাঁথির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস, ডিএসপি ডি&টি আবিনুর হোসেন। এদিন থেকেই দীঘা, মন্দারমণির পাশাপাশি শঙ্করপুর, তাজপুর সহ কাঁথি মহকুমার উপকূলীয় পর্যটন কেন্দ্রে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ব্যানার লাগানোর জন্য উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এতদিন বাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে বেড়াতে গিয়ে কোনো অসুবিধার মুখে পড়লে স্থানীয় থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে হতো। এবার থেকে জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো হোয়াটসঅ্যাপ নম্বর। সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অতিরিক্ত হোটেল ভাড়া, কটূক্তির শিকার যে কোনো অভিযোগ। জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, আমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে না চাইতেও অনেক সময় বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হয়। তখন অভিযোগ জানানোর জায়গা খুঁজে পাওয়া যায় না।
তাই দীঘা, মন্দারমণি সহ পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা কোনো সমস্যায় পড়লে দ্রুত অভিযোগ জানাতে পারে। তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানোর ব্যবস্থা নেওয়া হলো। পিছনে যে ফ্লেক্সগুলো আপনারা দেখছেন এগুলো লিফলেট ফর্মে মাঝারি সাইজের ফ্লেক্স এবং 8 ফিট বাই 10 ফিট, মানে যেগুলো যথেষ্ট বড়, সেই বড় ফ্লেক্সগুলো আমরা একদম যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি হাই ফুটফল ভ্যান্টেজ পয়েন্ট সেখানে আমরা ওগুলো টাঙাচ্ছি। তার সঙ্গে এই লিফলেটগুলো যতটা বেশি সংখ্যক যেগুলো ইম্পর্টেন্ট বিচেস, রিসর্টস, হোটেলস, বাস স্ট্যান্ড সেখানে এগুলো থাকবে ইন গ্যালোর, এবং লিফলেটগুলো আমরা চেষ্টা করব বিভিন্ন যে ধরনের যে ভেহিকেলগুলো অপারেশনাল থাকে এখানে তাদের উপরে পেস্ট করার, তো সো দ্যাট কি আমরা উই ক্যান রিচ আউট টু এভরিওয়ান। আর তার সঙ্গে আপনাদেরও হেল্প চাইছি, এটাই মূলত আমাদের লক্ষ্য আছে। কত সংখ্যক ব্যানার লাগবে? এখন যেগুলো 10টা মতো আমরা স্ট্র্যাটেজিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমরা বড় ব্যানারগুলো লাগাচ্ছি। এগুলো তো সংখ্যায় 200-250 ক্রস করে যাবে, যেগুলো মাঝারি সাইজ, এবং 1,500-2,000 মতো লিফলেট বা আরও অনেক বেশি সংখ্যায় হয়তো আমরা করব। অলরেডি এই প্রসেসটা চলছে। থ্যাংক ইউ। তবে কেউ যদি ভুয়ো অভিযোগ করে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ সুপার। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুন, তারই প্রতিবাদে শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন, মালদার পর শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা। পুরনো ভিসায় যারা এখনো ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তপ্ত বাংলাদেশি ভারত বিরোধী সুর সপ্তমে। হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন চরমে উঠেছে। হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি নেতারা লাগাতার ভারতের 7 সিস্টার এবং চিকেন স্নেক নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথাও বলা হচ্ছে। দিনের পর দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। জানা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 থেকে 30 হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসেন। তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন, কিন্তু তাদের হোটেলে থাকতে দিতে নারাজ শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষ। এই ধরনের চোখ রাঙানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, শিলিগুড়ির আগে একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মালদার হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদে শহরের সমস্ত হোটেল মালিক ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তারই প্রতিবাদে এপারের হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত, ওপার বাংলার কোনো নাগরিককে হোটেলে রুম দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্স নীতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ মিলেছে 2025 সালে, এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ মিলেছে 2025 সালে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, এই প্রথমবার সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী ও হামলা কার্যকারী দুই পক্ষকেই আলাদা লক্ষ্যভিত্তিক অভিযানে শাস্তি দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের মাধ্যমে পাকিস্তানে জঙ্গি মদতদাতাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। নয়াদিল্লিতে আয়োজিত অ্যান্টি টেররিজম কনফারেন্স 2025-এ ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল তার জবাব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। আর যারা সেই হামলা কার্যকর করেছিল তাদের নিকেশ করা হয়েছে অপারেশন মহাদেবের মাধ্যমে।
তিনি আরো বলেন, এটাই প্রথম সন্ত্রাসবাদী ঘটনা যেখানে হামলার পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া হয়েছে এবং যারা হামলা চালিয়েছে তাদের সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। পরিকল্পনা ও বাস্তবায়ন দুই দিক থেকেই ভারত সরকার, আমাদের নিরাপত্তা বাহিনী এবং দেশের মানুষ একসঙ্গে পাকিস্তানের জঙ্গি মদতদাতাদের যোগ্য জবাব দিয়েছে। অপারেশন সিন্দুরের আওতায় ভারতের নিরাপত্তা বাহিনী মে মাসে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি শিবিরগুলিতে নিখুঁত হামলা চালায়। এই অভিযান হয় জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যেই, যে হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। পরবর্তী সময় জুলাই মাসে অপারেশন মহাদেব চালিয়ে পেহেলগামে হামলার সরাসরি জড়িত জঙ্গিদের নিকেশ করা হয়েছে। বৈশরণ ভ্যালি পেহেলগামে হওয়া জঙ্গি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অমিত শাহ। তার কথায়, এই হামলার লক্ষ্য ছিল কাশ্মীরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং উন্নয়ন ও পর্যটনের নতুন অধ্যায়কে ব্যাহত করা। তিনি জানান, অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী ৩ জন জঙ্গিকেই নিকেশ করেছে। পেহেলগাঁও হামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং তা সফল বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহ বলেন, এই তদন্তের ফল আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাবে। সন্ত্রাসবাদের চরিত্র দ্রুত বদলাচ্ছে, এই বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তির ব্যবহারে সন্ত্রাসের রূপ বদলে যাচ্ছে, আমাদের সবসময় অন্তত ২ ধাপ এগিয়ে থাকতে হবে। মন্তব্য শাহের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অভেদ্য ও শক্তিশালী সন্ত্রাস বিরোধী গ্রিড গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে। অপারেশন আঘাত 3.0 নামের এই অভিযানে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র এবং মাদক। গ্রেফতার করা হয়েছে 285 জনকে। ইংরেজির নতুন বছর পড়ার ঠিক আগেই বড়সড় তল্লাশি অভিযান দিল্লিতে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। গ্রেফতার 285 জন। উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই অপারেশন বলে জানা যাচ্ছে। অপারেশন আঘাত 3.0 নামের এই অভিযানের উদ্দেশ্যই ছিল সংঘবদ্ধ অপরাধীদের পাশাপাশি বারংবার আইন ভঙ্গকারীদের দমন করা। পুলিশ জানিয়েছে, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন এবং জুয়া আইন সহ বিভিন্ন ধারায় 285 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে 504 জনকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, দাগী অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে 116 জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ এবং সেই অভিযান চলাকালীন পুলিশ 5 জন গাড়ি চোরকেও গ্রেফতার করেছে। অভিযানে 21টি দেশি পিস্তল, 20টি তাজা কার্তুজ এবং 27টি ছুরি সহ বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টার ইঙ্গিত হিসেবেই একে দেখা হচ্ছে। পাশাপাশি বহু চুরি যাওয়া সম্পত্তিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে 310টি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও 231টি বাইক এবং একটি গাড়িও উদ্ধার করেছে তদন্তকারীরা। এই অভিযানকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। আগামী দিনে চুরি, ছিনতাই জাতীয় অপরাধ দমনে এই অপারেশন বড় ভূমিকা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। কৃষকদের পর এবার দেশের শ্রমিকদের কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। কারণ 100 দিনের প্রকল্পের নাম বদল অর্থাৎ মহাত্মার নাম বাদ দেওয়ার প্রতিবাদে দেশের শ্রমিকদের একত্রিত করে কেন্দ্র বিরোধী আন্দোলনের নতুন করে ঝাঁপিয়ে পড়া যায়, সেই দিকে নজর রাখছে কংগ্রেস। কৃষকদের পর এবার দেশের শ্রমিকদের কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। দিল্লিতে দলের নতুন সদর দফতর ইন্দিরা ভবনে অনুষ্ঠিত কংগ্রেস কর্মসমিতির বৈঠক। 28শে ডিসেম্বর দলের প্রতিষ্ঠা দিবস। এই 2 উপলক্ষে দলের শীর্ষস্থানীয় প্রায় সব নেতারা এই মুহূর্তে দিল্লিতে।
সূত্রের খবর, সেখানেই 100 দিনের প্রকল্পের নাম বদল অর্থাৎ মহাত্মার নাম বাদ দেওয়ার প্রতিবাদে কিভাবে দেশের শ্রমিকদের একত্রিত করে কেন্দ্র বিরোধী আন্দোলনে নতুন করে ঝাঁপিয়ে পড়া যায় সেই নির্দেশই দেওয়া হয়েছে। আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন। দাক্ষিণাত্যের রাজ্যের গত কয়েক দশকের প্রথা মেনে এবার সেখানে কংগ্রেসের মসনদে আসার জোরালো হাওয়া রয়েছে। কংগ্রেসের অন্তর্মহলে ফিসফাস, সেক্ষেত্রে বড় দায়িত্ব, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বর্তমানে দলের সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপালকে। দলের এক ব্যক্তি এক পদ নীতি মেনে তখন তাকে ছেড়ে দিতে হতে পারে বর্তমান দায়িত্ব। বেণুগোপালের বদলে কাকে আনা হতে পারে দলের এই হট সিটে, তা এই বৈঠকের আলোচ্য বিষয়। ঠিক যেমনটা শোনা যাচ্ছে যে এবার ধীরে ধীরে দলে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে শনি বাসরীয় বৈঠকের মূল সুর 100 দিনের প্রকল্পের নাম ও চরিত্র বদল নিয়ে কেন্দ্রের প্রতি দেশের শ্রমিক শ্রেণীর ক্ষোভকে কাজে লাগিয়ে দেশ জুড়ে প্রতিবাদ করে তোলা। একই সঙ্গে ভোট চুরি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ দেশের অন্যান্য জ্বলন্ত সমস্যা নিয়েও বিভিন্ন কর্মসূচিও এই বৈঠকের আলোচ্য বিষয়। কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ সভাপতি ডি.কে. শিবকুমার দিল্লি না এলেও শুক্রবার সকালে বেঙ্গালুরুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে গিয়ে দেখা করে আসেন। কর্মসমিতির বৈঠকের আগে বা পরে কর্ণাটকের মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার আগামী বছর আসন্ন 5 বিধানসভা নির্বাচনে স্থানীয় কোনো দলের সঙ্গে জোট হবে কিনা, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়াকে আরও সংঘবদ্ধ করতে কি কি পরিকল্পনা নেওয়া উচিত, সমস্ত কিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কংগ্রেসের অন্তর্মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘন কুয়াশায় দমবন্ধ দিল্লিতে জারি হলুদ সতর্কতা। রাজধানীর বাতাসে অব্যাহত বিষের দাপট। দিল্লির বাতাসে শিশু এবং বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। দিল্লির আবহাওয়ার উন্নতির বিশেষ লক্ষণ নেই। শনিবার ঘন কুয়াশার চাদরে মুড়েছে রাজধানী। রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পূর্বাভাস, ভোর নাগাদ দৃশ্যমানতা কম থাকবে। ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। এদিকে শনিবারও দিল্লির একিউআই খারাপই রয়ে গিয়েছে। বিমানে যাওয়ার আগে যাত্রীদের বিমানের সময় দেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস, আগামী দিনগুলিতে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। 28-29 ডিসেম্বর ঘন কুয়াশা দেখা যাবে। 30 ডিসেম্বর থেকে কুয়াশার তীব্রতা কমবে বলে আশা করা হচ্ছে। ধোঁয়াশা ও দূষণের জেরে দীপাবলির পর থেকে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। শনিবার সকাল দিল্লির বাতাসের সামগ্রিক গুণগত সূচক 332, যা নির্দেশ করে রাজধানীর বাতাস প্রায় ভয়াবহ পর্যায়ে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি নরেলা, জাহাঙ্গীরপুরী, নেহেরুনগর, মুন্ডকা, জেএলএন স্টেডিয়াম, আইজিআই বিমানবন্দর, দ্বারকা সেক্টর প্রভৃতি। রাজধানী ও তার আশেপাশের এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে, যা দৃশ্যমানতাকে কার্যত শূন্যে নামিয়ে আনার পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত করে তুলছে। দূষণ মোকাবিলার জন্য রাজধানীতে সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণ বিধি জারি রয়েছে। তারপরও অবশ্য দিল্লির বাতাসের গুণমানের খুব একটা উন্নতি হচ্ছে না। দূষণ রোধে সম্প্রতি ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতোই। অথচ 3টি বার্থ ট্রায়াল বাবদ প্রায় 1.7 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণের পরিমাণ। এহেন পরিস্থিতিতে দিল্লির বাতাস শিশু ও বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গও রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগো কাণ্ডে ডিজিসিএ এর কাছে জমা পড়ল প্রথম রিপোর্ট। সোমবার সিলবন্ধ থামিয়ে দেওয়া হবে হাইকোর্টে। বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তৈরি হয়েছে কমিটি, আর সেই তদন্ত কমিটি এই রিপোর্ট জমা দিয়েছে। ইন্ডিগোর বিমান বিভ্রাটের ঘটনায় অবশেষে জমা পড়েছে প্রথম রিপোর্ট। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর যুগ্ম মহাপরিচালক সঞ্জয় কে ব্রাহ্মণের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই রিপোর্ট জমা দিয়েছে।
যদিও এই গোপন রিপোর্টে কি রয়েছে সেই প্রসঙ্গে এখনো কিছুই জানা যায়নি। জানা গিয়েছে এই রিপোর্টের কপি জমা দেওয়া হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু এবং অসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহার কাছে। পাশাপাশি আগামী সোমবার মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা পড়বে দিল্লি হাইকোর্টে। এই রিপোর্টে তৈরি প্যানেলে সঞ্জয় কে ব্রাহ্মণের সঙ্গে ছিলেন আরও 3 জন। ডিজিসি এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অমিত গুপ্তা, সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন কপিল মাঙ্গলিক এবং ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন রামপাল। ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ঘটনার তদন্তের জন্য 4 সদস্যের তদন্ত কমিটি করেছিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই বিষয়ে বিবৃতি জারি করে বলা হয়, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, কেন এই বিপর্যয় তার কারণ অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে, যার জেরেই খোদ পরিবহন মন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন, কার ভুলেই পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কথা মাথায় রেখেই এই তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। শীতের সময় কুয়াশার কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতেই চলে। ট্রেন দেরিতে চলার কারণে যদি আপনি ট্রেনে না যেতে পারেন, সেক্ষেত্রে ফেরত পেতে পারেন টিকিটের পুরো টাকা। শীত পড়তেই কুয়াশার কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের 4 থেকে 5 ঘন্টা, আবার কোথাও 10 থেকে 12 ঘন্টা দেরিতে চলছে, যার ফলে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। পরীক্ষা, অনুষ্ঠান বা জরুরি কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। এমন পরিস্থিতিতে ট্রেনে না উঠলে কি টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়? ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী তার উত্তর কি, জেনে নিন। ট্রেন কত দেরি হলে টাকা ফেরত পাবেন? রেলের নিয়ম অনুযায়ী যদি আপনার ট্রেন বোর্ডিং স্টেশনে নির্ধারিত সময়ের 3 ঘন্টা বা তার বেশি দেরিতে আসে, তাহলে আপনি পুরো টিকিটের টাকা ফেরত পেতে পারেন। তবে তার কিছু শর্ত রয়েছে। শর্তগুলি হল, আপনার বোর্ডিং স্টেশনে ট্রেনটি কমপক্ষে 3 ঘন্টা দেরিতে এসেছে, আপনি সেই ট্রেনে ভ্রমণ করেননি, ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগে টিটিআর ফাইল করেছেন। এই ক্ষেত্রে টিকিটের 100% টাকা ফেরত পাওয়া যায়। এই নিয়ম সাধারণ টিকিট, তৎকাল টিকিট এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর জানা যাক কখন টাকা ফেরত পাওয়া যাবে না। ট্রেন খুব দেরি হলেও যদি আপনি উঠে পড়েন, সময় মতো টিটিআর জমা না দিলে, ট্রেন যদি 3 ঘন্টার কম দেরিতে চলে, এই পরিস্থিতিতে রিফান্ড মিলবে না। আইআরসিটিসিতে অনলাইন টিকিট হলে কি করবেন? আপনি যদি অনলাইনে আইআরসিটিসি থেকে টিকিট কেটে থাকেন, তাহলে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপটি খুলুন। মাই বুকিংসে যাবেন, সংশ্লিষ্ট টিকিট নির্বাচন করবেন, ফাইল টিটিআর অপশনে ক্লিক করুন। কারণ হিসেবে ট্রেন ডিলেইড মোর দ্যান 3 আওয়ার্স সাবমিট করুন। খেয়াল রাখতে হবে, ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগেই টিটিআর করতে হবে। কাউন্টার থেকে কেনা টিকিটে রিফান্ড কিভাবে পাবেন? যদি টিকিট রেলওয়ে কাউন্টার থেকে কাটা হয়, তাহলে ট্রেনের নির্ধারিত ছাড়ার সময়ের আগে একই স্টেশনের পিআরএস কাউন্টারে যেতে হবে। এরপর টিকিট জমা দিয়ে ট্রেন দেরির কারণ জানাতে হবে। ট্রেন 3 ঘন্টার বেশি দেরি হলে পুরো টাকা ফেরত দেওয়া হয়। টিটিআর জমা দেওয়ার পর সাধারণত 5 থেকে 7 কার্যদিবসের মধ্যেই টাকা ফেরত চলে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। দক্ষিণবঙ্গে নাকি ঠান্ডা সেভাবে পড়ছেই না, আর এই ঠান্ডা পড়ছে না করতেই হাড় হিম ঠান্ডা এবার শুরু। গোটা রাজ্যে শীতের দাপট রেকর্ডের পর রেকর্ড করে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই আপাতত শীতের দাপট বজায় থাকছে। দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়ছে না করতেই হাড় হিম করা ঠান্ডা। গোটা রাজ্যে শীতের দাপটে কাবু। শীতপ্রেমীদের এমন শীত দেখে মাথা ঘুরছে। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ঠান্ডার দাপট অব্যাহত থাকবে।
আপাতত কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই শীতের দাপট বজায় থাকবে। জম্পেশ ঠান্ডা পড়েছে রাজ্যে। উত্তরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও কাঁপুনি দিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর বলছে মোটের ওপর আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাজ্যের জেলাগুলিতে আরও 2 থেকে 3 ডিগ্রি পারদপতন হবে এই সপ্তাহে। তবে আগামী 31শে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা খানিক বাড়লেও শীতের যে দাপট তা কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ বর্ষবরণেও শীতে জুজুথুবু। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। একাধিক জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার নিরিখে উত্তরকেও টেক্কা দিচ্ছে কখনো কখনো। আগামী 7 দিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে জায়গায় জায়গায়, তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গে কাবু করছে শীত। বাইরে বেরোনোর জো নেই। উত্তরবঙ্গে আগামী 5 থেকে 6 দিন দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হবে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমেছে 4 থেকে 6 ডিগ্রিতে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে পার্বত্য এলাকাতে টেক্কা দিচ্ছে শীতের দৌড়। সমস্ত জেলাতেই ঘন কুয়াশার জেরে জারি হয়েছে সতর্কতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আর অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।